আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে রোমহর্ষক কাহিনী নিয়েই কথা বলতে এসেছি। তার আগে একটু প্রশ্ন করে নেই, বাংলাদেশের মানুষ কেমন আছেন? দেশকে চলছে? দীর্ঘ ইউনূসের শাসন ১.৫ বছর, তারপরে বিএনপি সরকার ক্ষমতায়, সেটিও ২ মাস পেরিয়ে গেল গতকালকে। আজকে যদি দেশের অবস্থা চিন্তা করেন, একটু নিরপেক্ষ মানুষ যারা, কারো আওয়ামী লীগ করা লাগবে না, বিএনপি করা লাগবে না, প্রধান এই দুটো দলের কথাই বলি, অন্যগুলা অন্যরকম। আপনি একটু নিরপেক্ষভাবে বলুন তো ভাই, এখন বিএনপি ক্ষমতায়, বিএনপির মানুষজন বলুন তো যে দেশটা আসলে চলছে কিভাবে? রাস্তায় বের হলে কি দেখছেন? জ্বালানির লাইন, সারের লাইন, বেকার ভোকা মানুষের হাহাকার, মানে সমস্যার অন্ত নেই, সমস্যা বলে শেষ করা যাবে না। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে একটা দেশ সুন্দরভাবে চলছিল, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, তর তর বেগে এগিয়ে যাচ্ছিল, সেখানেও কিছু অনিয়ম থাকতে পারে। নিয়ম যেখানে আছে অনিয়ম থাকবে, কিন্তু সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরা বা পিছু হটানো, এটার কারণটা কি? এর কারসাজিটা কি? এর কারণ কারসাজি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে এগুলো মানুষ বলা বলি করছে, আলাপ করছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ করছে, আজকের নিউ মিডিয়ায় আলাপ করছে যে আসলে কি হচ্ছে। কিছু একটা হচ্ছে, দেশের যে ১২টা বেজে যাচ্ছে, দেশ যে আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাবে বা যেতে পারে, দেশ পুরো ব্যর্থ হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা, এমন নানা প্রশ্ন আসছে। তখনই সাথে সাথে প্রশ্ন আসছে যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাকি ডিপ স্টেট, হাসিনা থেকে ইউনূস, নেপথ্যের ভয়ঙ্কর সত্য। এই শিরোনামে আজকে আমরা কথা বলতে চাই। এই শিরোনামে কথা বলবার সোর্স যদি বলি, আমি বললাম যে বিভিন্ন জন বিভিন্নভাবে আলাপ করছে। পশ্চিমবঙ্গের বাংলা গণমাধ্যম দ্য ওয়াল কয়েকদিন আগে একটি আর্টিকেল প্রকাশ করেছেন। সেই আর্টিকেলটার শিরোনাম ডিপ স্টেটের খপ্পরে বাংলাদেশ, হাসিনাকে দিয়ে শুরু, বর্তমান ভবিষ্যৎ কোনো সরকারি নিরাপদ নয়, এমন একটি শিরোনাম। আর্টিকেলটি লিখেছেন সৈয়দ ইফতেখার হোসেন। তিনি সম্ভবত বাংলাদেশী হতে পারেন, বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষক, তার পরিচয় আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু তিনি যেগুলো লিখেছেন সেগুলো একদম বাস্তবতার নিরিখে, আমরা বাস্তবতার ভিত্তিতে দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি, যার কারণে বিষয়টা নিয়ে একটু আলোচনার প্রয়াস পাচ্ছি। আজকাল সাধারণ মানুষের মুখেও একটি শব্দ শোনা যাচ্ছে, বিশেষ করে গত ২ বছর যাবৎ, ডিপ স্টেট শব্দটা অনেকের কাছে ধোঁয়াশা। কিন্তু কদিন আগে জুলাই আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই ডিপ স্টেট নাকি ২০২৯ সাল পর্যন্ত ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। এমনকি তিনি এও স্বীকার করেছেন যে এই শক্তিটি তাদের সব ধরনের কাজে সহায়তার আশ্বাস দিয়েছিল। আসলে ডিপ স্টেট কি? ডিপ স্টেট কারা? ডিপ স্টেট আজকের রাজনীতিতে এটা একটা কনসেপ্ট। এটা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তিগুলোকে কাজে লাগায় বিদেশি শক্তির সহযোগিতায়। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মার্কিন ডিপ স্টেট। ডিপ স্টেট শুধু মার্কিন থাকতে পারে না, বিভিন্ন দেশের থাকতে পারে। ইন্ডিয়ান ডিপ স্টেট থাকতে পারে, রাশিয়ান ডিপ স্টেট থাকতে পারে, চাইনিজ ডিপ স্টেট থাকতে পারে, বিভিন্ন বড় শক্তির ডিপ স্টেট। অর্থাৎ ওই শক্তির প্রভাবে একটি দেশ সরকার থাকবে নাকি সরকার পড়ে যাবে, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত কিভাবে হবে, ওই বিদেশি শক্তি অভ্যন্তরীণ শক্তিগুলোকে, অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগুলোকে কাজে লাগায় রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, ডিপ স্টেট অর্থাৎ গভীর রাষ্ট্র, এই রাষ্ট্রের গভীরে থাকা রাষ্ট্র ব্যবস্থাকেই আসলে আধুনিক রাজনীতি বিজ্ঞানে ডিপ স্টেট বলা হয়। আমরা কি আসলে ডিপ স্টেটের খপ্পরে? আজকে বাংলাদেশের যে অবস্থা, এ কথা অস্বীকার করার উপায় নেই যে আমরা ডিপ স্টেটের খপ্পরে পড়িনি। এখন প্রশ্ন আসছে যে কিভাবে ২০২৪-এর জুলাইয়ের আগে অপরিচিত আসিফ মাহমুদ
সার্জিস আলম বা নাহিদ ইসলামদের মতো ছাত্র নেতারা হঠাৎ পাত প্রদীপের আলোয় চলে এলেন? তারা কি সত্যি ছাত্রলীগের ছায়াতলে লুকিয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি অদৃশ্য সরকার বা ডিপ স্টেট বাংলাদেশকে তার কবজায় নিয়েছে এবং কোন সরকারই এখন আর নিরাপদ নয়। এই যে আজকে যে বিএনপি সরকারটি, ডিপ স্টেটের কথা যদি না শুনে বিএনপি সরকারও হারিয়ে যেতে বা পতন হতে 2 মাসও সময় লাগবে না। 1947-এর পর বাংলাদেশে অনেক ছাত্র আন্দোলন হয়েছে। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর আইয়ুব বিরোধী বা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, সবগুলোতেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য সমর্থন ছিল। কিন্তু 2024 চিত্র ছিল ভিন্ন। এখানে ছাত্ররাই মূল ভূমিকায়, পেছনে কোনো বড় রাজনৈতিক দলের প্রকাশ্য অংশগ্রহণ ছিল না। আসিফ মাহমুদ জানিয়েছেন, রাজপথে সফল না হলে তারা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতিও নিয়েছিলেন। এমনকি নাহিদ ইসলাম প্রচারের জন্য আগেভাগেই একটি ভাষণও লিখে রেখেছিলেন। এই পর্যায়ের প্রস্তুতি এর আগের কোনো ছাত্র আন্দোলনে দেখা যায়নি। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তাকে অনেকেই 18 মাসের এক স্বৈরতান্ত্রিক অপশাসন হিসেবে দেখছেন, যা বাংলাদেশকে অর্থনৈতিক ও কাঠামোগতভাবে কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠছে। অনেকেই মনে করেন যে ডিপ স্টেট মানে পুরোপুরি বাইরের কোনো শক্তি, কিন্তু আমি শুরুতেই বললাম যে বাইরের শক্তি নয়, আসলে এটি বাস্তবায়নের দায়িত্বে থাকে অভ্যন্তরীণ শক্তি, বিদেশি শক্তি। এই যখন অভ্যন্তরে একটা ডিপ স্টেট গড়ে ওঠে, তখন এই অভ্যন্তরীণ ডিপ স্টেটটা বিদেশি ডিপ স্টেটের সহায়তা পায়। এটুকুই। ডিপ স্টেট তৈরি হয় দেশের অভ্যন্তরে। এর মূল কুশীলব কারা? আমরা যদি সিরিয়ালি দেখি, তাহলে এর মূল কুশীলব আমরা পাই শক্তিশালী আমলাতন্ত্রকে, সুশীল সমাজের একটি বড় অংশকে। 3 নম্বরে পাই বিশাল সব এনজিও। 4 নম্বরে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা। 5 নম্বরে আমরা পাই গণমাধ্যমের একটি প্রভাবশালী অংশ। এরা নির্বাচিত সরকারের ভেতরে থেকে আরেকটি অদৃশ্য সরকার হিসেবে কাজ করে। এদের মূল কাজ হলো নীতি নির্ধারণে হস্তক্ষেপ করা, মিডিয়ার মাধ্যমে গুজব বা অর্ধসত্য ছড়িয়ে সরকারকে বিভ্রান্ত করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা। শেখ হাসিনা সরকারও এই অদৃশ্য শক্তির হাত থেকে রেহাই পায়নি। যখন দেশের অভ্যন্তরে ডিপ স্টেট সফল হয়, তখন তারা বিদেশি শক্তির সহায়তা পায়। এই তালিকায় সবার উপরে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের ওপেন সোসাইটির প্রতিষ্ঠাতা জর্জ সোরস এবং তার ছেলে আলেকজান্ডার সোরস এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আলেকজান্ডার সোরস ঢাকায় এসে ইউনূস সরকারের সাথে সাক্ষাৎ করে গিয়েছিলেন ইউনূস সরকারের আমলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র সিআইএর মাধ্যমে বিভিন্ন দেশে নিজেদের পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করতে বিপুল অর্থ বিনিয়োগ করে। বাংলাদেশেও শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে একজন এনজিও ব্যক্তিত্বকে প্রায় $9 লক্ষ অনুদান দেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া যায়। এই ব্যক্তিটি পরে ডক্টর ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের এই সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ প্রজেক্ট শুরু হয়েছিল 1953 সালে ইরানে। নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক যখন তেল সম্পদ জাতীয়করণ করলেন, তখন ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কৃত্রিম জনরোষ তৈরি করে তাকে পদত্যাগ করতে বাধ্য করে। ইরান ছিল তাদের প্রথম টেস্ট কেস। এরপর ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, ভিয়েতনাম সহ বহু দেশে এই একই ফর্মুলায় সরকার পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশে ইউএসএআইডি, এনডিআই, আইআরআই, এনইডি এবং আর্টিকেল 19 মতো সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় ছিল। শেখ হাসিনা সরকারের পতনে এদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। এই ষড়যন্ত্রে বড় ভূমিকা রেখেছে কিছু গণমাধ্যম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। অভিযোগ রয়েছে দেশের 2টি প্রধান পত্রিকার সম্পাদক মার্কিন ডিপ স্টেট থেকে প্রায়
100 কোটি টাকা করে পেয়েছেন শুধুমাত্র জুলাই আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণার নামে শত শত মিলিয়ন ডলার অনুদান পেয়েছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত সাউথ এশিয়ান পার্সপেক্টিভ জার্নালের মাধ্যমে যারা অপপ্রচার চালিয়েছেন তাদের অনেকেই ইউনূস সরকারের উপদেষ্টা বা রাষ্ট্রদূত হয়েছিলেন। এমনকি 2006 সালে ডক্টর ইউনূস এবং একজন পত্রিকা সম্পাদকের হাত ধরে যোগ্য প্রার্থী আন্দোলনের নামে যে যাত্রা শুরু হয়েছিল সেটি 2024-এ পূর্ণতা পেয়েছে। শেখ হাসিনা তার পিতার মতো এক গভীর ষড়যন্ত্রের শিকার হন, কারণ তার চারপাশের অনেক ব্যবসায়ী ও আমলা এই ডিপ স্টেটের অংশ ছিলেন। বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় বাংলাদেশ এখন পুরোপুরি ডিপ স্টেটের খপ্পরে। শুধু আওয়ামী লীগ নয়, এই মুহূর্তে যে বিএনপি সরকার দেশ পরিচালনা করছেন, তারেক রহমানের বিএনপি সরকার যে ক্ষমতায় আছে এখন, তার ক্ষমতাটাও কিন্তু কোনোভাবে নিরাপদ থাকবে না। আমি শুরুতেই বলবার চেষ্টা করেছি, এই বিএনপি সরকারের টিকে থাকা নির্ভর করবে ডিপ স্টেটের শর্ত মেনে চলার ওপর। যদি তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন না করে, তবে শেখ হাসিনার পরিণতি বিএনপির ক্ষেত্রে হওয়াও কেবল সময়ের অপেক্ষা মাত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিপ স্টেট কি আসলেই কার্যকর থাকবে বা কতদিন? আমি বলবো যে দেশের জনগণ, দেশের বুদ্ধিজীবী সমাজ, দেশের প্রতিষ্ঠানগুলোতে তো দেশপ্রেমিক মানুষগুলো আছে। দেশের জনগণ, আমি সবার আগে বলবো জনগণের অংশ সবাই, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বিশিষ্টজন, সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু জনগণের অংশ। একটা দেশের জনগণ যদি জেগে ওঠে, বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বা ডিপ স্টেট পাত্তা পায় না। এখন আমরা বাঁচতে হলে, আমাদের বাঁচতে হলে বাংলাদেশের জনগণকে জেগে উঠতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। বলতেই হয় যে জাগো বাহে কণ্ঠে সবাই। এই জাগো বাহে ছাড়া বাংলাদেশ রক্ষা পাবে না। বাংলাদেশ এক ডিপ স্টেটের কঠিন থাবায়। এই যে আমি বলছি যে বাংলাদেশ কে চালাচ্ছে আসলে? এখন একটা সরকার বসে আছে, কিন্তু পেছন থেকে একটা ছায়া চালাচ্ছে নানাভাবে। আপনি দেখুন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায়নি। এগুলো কিসের লক্ষণ? পেছন থেকে ছায়া এই দেশকে চালাচ্ছে। এই ছায়া মুক্তি হলে আমাদের জাগতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, বাংলাদেশ কি পারবে এই অদৃশ্য শক্তির জাল ছেড়ে সার্বভৌমত্ব রক্ষা করতে? আপনার মতামত কমেন্টে জানান। আমরা এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।